বিষ্ণুপুর গ্রামের একটি জমিদার বাড়ি ছিল। শোনা যায় ওই জমিদার মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে কেউ যেতে চায় না ভয়ে। রাতে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়, আবার শিশুর কান্নাও শোনা যায়। ছাদে কাউকে হাঁটতে দেখা যায়, অনেক লম্বা চুল আর সাদা শাড়ি পরা একজনকে দেখা যায়। আবার ওখানে দিয়ে কেউ গেলেও আশেপাশে নাকি ভয়ানক ঝড় শুরু হয়, আর সেই ঝড়ে কত মানুষ প্রাণ হারায় তা অনুমান করা যায় পরের দিন সকালে। জমিদার বাড়ির পাশে একটি পুকুর আছে, রাত হলেই নাকি ওই পুকুরে সাঁতার কাটার আওয়াজ শোনা যায়। এইসব নানা গুঞ্জন রটে আছে জমিদার বাড়িকে নিয়ে। চেয়ারম্যানের করা আদেশ, কেউ ওই জমিদার বাড়িতে যাবে না, আর গেলে তার দায়বদ্ধতা কেউ নিবে না। তাই সবাই ভয়ে ভয়ে থাকতো। একদিন চেয়ারম্যানের ছেলে শান্ত, সে শহরে থাকে, অনেক বখাটে একটা ছেলে, আর সে মেয়েদের নিয়ে আজে বাজে কাজ করাইছিল তার কাজ। তবে এইসব শুধু ঢাকাতে সীমাবদ্ধ থাকতো, কারণ তার বন্ধুরাও ঠিক তার মতোই। তাই তেমন একটা শোনা যেত না, আর চেয়ারম্যানের নামে কিছু বললেই তাকে হত্যা করা হতো। তার ভয়ে মানুষ কিছু বলতে পারতো না, মানুষের উপর জুলুম নির্যাতন করত। তার সাথে কেউ কখনো ঝামেলা করে রেহাই পায়নি। এক সময় সবাই শান্ত হয়ে সব জুলুম নির্যাতন সহ্য করে। রোজার ঈদের বাড়িতে এসেছে শান্ত আর তার দুই বন্ধু সাকিব আর সিয়াম। তারা ট্রেনে চড়ে বিষ্ণুপুর গ্রামে আসে, আর রিকশায় চড়ে বাড়িতে ফিরছিল। তখন দুপুর গড়িয়ে বিকাল। সাকিব আর সিয়াম বাড়িটা দেখে লাফিয়ে ওঠে। তারা এখানে যাবে বলল শান্তকে। শান্ত বলল, আমার জানা মতে এখানে আত্মারা থাকে, তাই ভয়ে কেউ আসে না। দূর বেটা, এইসব এই যুগে চলে নাকি? আমরা যাবই রাতে, এখানে আসবো। তুই বেটা এসব কুসংস্কার বিশ্বাস করিস বলেই। দুজন হাসতে লাগলো। শান্ত ও রাজি হয়ে যায়। রিকশা চালক একটা কথাও বলেনি, তাই সাকিব বলল, মামা এসব কি সত্যি? রিকশা চালক চুপ করে আছে, কিছু না বলে চালাতে লাগলো। সন্ধ্যা তারা বাড়িতে আসে আর খাবার খেয়ে রেস্ট নেয়। রাতে বের হবে শান্তর বাইক নিয়ে প্ল্যান করলো। তারা যখনই প্রবেশ করলো তখনই দেখতে পায় ভিতরে একটা মেয়ে দোলনার উপরে উল্টো করে চলছে। তা দেখে সিয়াম আর সাকিব তো খুশি, একটা রমণী পেয়ে গেল। তারা যতই আগাচ্ছিল ততই মেয়েটা হেঁটে উপরে চলে যাচ্ছিল। সাকিব যখন সিঁড়ির কাছে আসলো তখনই মেয়েটা একটা রুমে ঢুকে যায়। তারাও ফলো করে উপরে উঠতে দেখতে পায় রুমটার দরজা খোলা। আশ্চর্যের বিষয়, ভিতরে কেউ নেই। তারা তন্ন তন্ন করে খুঁজেও মেয়েটাকে পেল না। তারা অন্য রুমগুলিতে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই ছাদে যাওয়ার একটা সিঁড়ি দেখতে পায় শান্ত। শান্ত বলে, চল ফিরে যাই। কিন্তু সাকিব আর সিয়াম মানতে নারাজ। তারা আজ মেয়েটাকে খুঁজে বের করবেই। ছাদে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কোথাও খুঁজে পায়নি মেয়েটিকে। তারা চরম অবাক হয়। তবে কি মেয়েটা প্যারাডিক্যাল নাকি সবটাই চোখের দেখা ভুল ছিল? সবাই নিচে নামতে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে আওয়াজটা কোথাও থেকে আসছিল বুঝে উঠতে পারছিল না কেউ। তাই তারা আস্তে আস্তে সামনে আগাতে শুরু করে, কিন্তু নিচ থেকে একটা আওয়াজ আসছে তাদের কানে। নিচে তাকাতে দেখলো মেয়েটা দোলনায় বসে আছে উল্টো করে। তার চুলে মুখটা ছিল ঢাকা। তোরা এখানে কেন এসেছিস? মৃত্যু কি খুব ডাকছে তোদের? জানিস না এখানে আসলে কেউ ফিরে যেতে পারে না? এই বলে ভয়ঙ্কর ভাবে হাসছে মেয়েটা। একটা বাচ্চা সিয়ামের গলা চেপে ধরে অনেক জোরে, আর সাকিব অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছনে তাকাতে দেখলো মেয়েটা। এটা দেখে সে ভয় পেয়ে গেল, আর তখনই সাকিবকে উপর থেকে ফেলে দেয় মেয়েটা। আর সে উপর থেকে পড়ে তার মাথা ফেটে যায় আর রক্তে মেঝেতে লাল হয়ে যায়। শান্ত এইসব দিকে ভয়ে ধরে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেল। উপরে উঠে দাঁড়াতে সামনে তাকিয়ে দেখলো মেয়েটা। শান্ত উল্টো দৌড় দিবে দেখে বাচ্চাটা দাঁড়িয়ে আছে। আর যখনই মেয়েটা শান্তর পিছন থেকে গলা চিপে ধরে, আর বাচ্চা মেয়েটা শান্তের চোখগুলো তুলে নেয় আর বুকের মাংস কামড়ে খেতে শুরু করে। এক সময় শান্ত নিস্তেজ হয়ে পড়ে মারা যায়। সিয়ামের মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল গলা চেপে ধরার কারণে, আর তার পেটের নাড়িভুড়ি টেনে বের করা হয়েছিল। এই সময় শুধু তাদের তিনটা দেহ নিচে পড়ে আছে, আর বাচ্চাটা আর মেয়েটা দোলনায় দোল খাচ্ছে। চেয়ারম্যান সাহেব, জমিদার বাড়ির পাশে 3টা লাশ পাওয়া গেছে, একজনকেও চেনা যাচ্ছে না। সব মানুষ ভিড় জমিয়ে আছে, চলুন জলদি। চেয়ারম্যান সাহেব দেখলো শান্ত আর তার বন্ধুরা রুমে নেই, আর তার ছেলের বাইকটাও নেই। এতে তার মনে সন্দেহ চেপে ধরে। দ্রুত নিজের বাইক নিয়ে ঘটনাস্থলে আসেন, আর দেখলেন চেনার উপায় নেই। চেয়ারম্যান আদেশ দিলেন জমিদার বাড়ির আশেপাশে কিছু পাওয়া যায় কিনা
দেখে আসো। ততক্ষণে একজন এসে বলল, চেয়ারম্যান সাহেবের আপনার ছেলের বাইক পাওয়া গেছে। এটা শোনার পর চেয়ারম্যান সাহেব শোকে কান্না শুরু করলো। তবে একজন মানুষের চোখেও বিন্দুমাত্র কষ্টের ছাপ ছিল না, মনে হচ্ছিল তারা খুব খুশি। পুলিশ এসে চেয়ারম্যান সাহেবকে চেয়ারে তুলে বসালেন আর ওনার ছেলের বিস্তারিত জেনে নিলেন আর লাশগুলো পোস্টমর্টমের করার আদেশ দিলেন। ততক্ষণে এই রিক্সা চালক পাশ দিয়ে যাচ্ছিল। এত মানুষের ভিড় দেখে সে নামে আর ঘটনাস্থলে আসে। আরে গতকাল পোলাগুলো আমার রিস্কা বাইয়া কইছিল জমিদার বাড়িতে যাইব, আমি মানা করছিলাম মাগার আমার কথা পাত্তাই দিল না। আহারে, এটা বলে রিক্সা চালক চলে যায়। ইতিমধ্যে গ্রামবাসী সবাই ফিরতে শুরু করলো আর শুধু চেয়ারম্যানের পাশে কয়েকটা লোক ছিল, এগুলো তার কর্মী। লাশগুলো ইতিমধ্যে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে আর পুলিশ অফিসার চলে যায়। শোক কাটিয়ে না উঠতে উঠতে ইতিমধ্যে চেয়ারম্যান সিদ্ধান্ত নেয় পুরো জমিদার বাড়ি ধ্বংস করে ফেলবে। রাগে অন্ধ হয়ে যায়। একদিন সকালবেলা গ্রামের মানুষের সিদ্ধান্ত দেয় সবাই মিলে আজ জমিদার বাড়ি ভেঙে ফেলবে, আর যে এটাতে দ্বিমত পোষণ করবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ভয়ে সবাই রাজি হয়ে যায়। সবাই মিলে জমিদার বাড়িতে হামলা দেয়। হুট করে একজনের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, আরেকজনের চোখ দিয়ে, কারো কান দিয়ে। এসব দেখে সবাই ভয়ে পালাতে থাকে। শুধু চেয়ারম্যান আর তার কয়েকটা ছেলে মিলে ভাঙচুর শুরু করে। থানায় ফোন দিয়ে কয়েকজন পুলিশকে পাঠাতে বলে, কিন্তু কোনো পুলিশ আসতে রাজি নন। চেয়ারম্যান রাগে ক্ষোভে একাই ভিতরে ঢুকে পড়ে আর ভুলেই যান তিনি কোথায় এসেছেন। চেয়ারম্যান সামনে তাকে দেখলেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে আর তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান রেগে বলে, কেন আমার ছেলেকে মারলি তোরা? কি ক্ষতি করেছিল আমার ছেলে? এখানে কেউ ঢোকার অনুমতি পায় না। তোর ছেলের অনেক বড় সাহস ছিল। মানুষ তার চেহারা দেখে ভয় পেয়েছিল, আর তোর চেহারা দেখে মানুষ এখানে আসার নামও ভুলে যাবে। তুই বাড়িটা ভাঙার জন্য হাতও দিয়েছিস। তখনই বাচ্চাটা তার হাত ধরেও অনেক জোরে একটা কামড় দিয়ে মাংস তুলে ফেলে আর আঙ্গুলগুলো কামড়ে খেতে থাকে। চেয়ারম্যান চিৎকার করতে থাকে, কিন্তু সেটা শুধু তার চার দেয়ালে বন্ধ। তখনই বাচ্চাটা চেয়ারম্যানের বুকে নখ ঢুকে দিয়ে কলিজাটা টেনে বের করে নিয়ে আসে আর তা চিবিয়ে খেতে থাকে। মনে আছে আমাদের দুই বোনকে তুই আর তোর ছেলে আগুনে পুড়িয়ে মেরেছিলি? আমাদের উপর তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিলি। এরপর আমাদের হাড্ডিগুলো এই বাড়িতে এনে রেখে দিয়েছিলি। কিছুক্ষণ পর হয়তো মারাই যাবি। এই বলে মেয়েটা আর বাচ্চাটা তাদের নখ দিয়ে তার সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলে। তার চোখগুলো তুলে নেয় আর তার রক্ত দিয়ে দেয়ালে লিখে দেয়, মৃত্যুর স্বাদ অনেক ভয়াবহ। চেয়ারম্যানের লাশ পরের দিন সকালবেলা পাওয়া যায় ডোবার পাশে। শুধু পেট থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত অবস্থায় ছিল আর বাকি অংশ খুবলে খাওয়া। কয়েকটা কুকুর ইতিমধ্যে তার লাশ খাওয়া শুরু করছে। পুলিশ এসে লাশ নিয়ে যায়। এরপর জমিদার বাড়িতে প্রবেশ সরকারিভাবে নিষিদ্ধ করা হলো। এভাবে জমিদার বাড়ি রহস্যময় হয়ে রয়ে গেল। কেউ আশপাশ দিয়েও ভয়ে চলাফেরা করে না। কয়েক বছর পর আলবার্ট নামের একজন এই গ্রামে ঘুরতে আসেন আর তিনি এই বাড়ির কথা ওনার দেশের খবরও দেখেছিলেন। তাই এখানে আসা এবং রহস্য উন্মোচন করা। তাই আলবার্ট সাথে করে তার বন্ধু থমাসকে নিয়ে আসে। তারা সারাদিন আশেপাশে ঘোরাঘুরি করেন আর তাদের মনের মতো প্ল্যান তৈরি করেন। তারপর আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা। তখনই তারা বাড়িটার দিকে আসে। ওখানে অনেক সিকিউরিটি গার্ড ছিল, কারণ ভিতর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা। তাই তারা লুকিয়ে বাড়ির পিছনে যায় আর বাড়িটার প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। মশাল জ্বালিয়ে আশেপাশে খুঁজতে থাকে। হুট করে তাদের সামনে বাচ্চাটা আসে আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলবার্ট বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে বসে আর তার গায়ে হাত দিতেই বাচ্চাটা অদৃশ্য হয়ে যায়। তখনই মেয়েটা আসে বলে, এখানে আসলে সবাইকে মরতে হয়, তোরা এসেছিস কেন? তখনই আলবার্ট বলল, তোমার খারাপদের মারো আর আমি এসেছি তোমাদের মুক্ত করতে। তখনই পুরো ঘর অন্ধকারে ছেয়ে যায় আর তখনই আলবার্ট আর থমাস কিছুটা ভয় পেয়ে যায়। তখনই তাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়। চুল দিয়ে সম্পূর্ণ মুখ ঢাকা ছিল, দেখতে ভয়ানক ছিল, আর তার পাশে একটা বাচ্চা মেয়ে। তোরা এখান থেকে চলে যা, না হয় ভয়ানক মৃত্যু অপেক্ষা করছে তোদের জন্য। বলে ভয়ানক হাসি হাসছে মেয়েটা। আলবার্ট মেয়েটাকে বলল, আপনাদের মুক্তি দিতে এসেছি। আমাদের মুক্তি দিতে পারবি না, আমাদেরকে মেরে ফেলেছিল শয়তানটা, আমাদের বাঁচতে দিল না। আমাদেরও বাঁচার খুব শখ ছিল, আজ তোদের মতো আমরাও মানুষ থাকতাম। বলে কাঁদছে মেয়েটা। আলবার্ট মেয়েটাকে বলল, তোমাদের মুক্তির উপায় বলো, আমরা চেষ্টা করব। আমাদের আত্মা বন্দি করে রেখেছে,
একটা শয়তান কবিরাজ। বনের গভীরেই সে বসবাস করে। খুঁজে বের করবই আর তোমাদের মুক্ত করব। বলে বের হয়ে আসলো দুজন। এই প্রথম কেউ এই জমিদার বাড়ি থেকে জীবিত বের হয়েছে। আলবার্ট আর থমাস গভীর জঙ্গলে হাঁটছিল আর কবিরাজকে খোঁজ করছিল। থমাস আলবার্টকে বলল, তুই দেখো, ওখানে কিছু একটা জ্বলছে, মনে হচ্ছে ওখানে কেউ কিছু পুড়ছে। আলবার্ট আর থমাস জায়গাটার উদ্দেশ্যে রওনা দেয়। কাছাকাছি আসতে একটা লোককে আগুন জ্বালিয়ে কিছু পুড়তে শোনা যায়। আলবার্ট আর থমাস লোকটার কাছে যায়। আলবার্ট আর থমাসকে অবাক করে দিয়ে লোকটা বলে, আত্মাকে মুক্তি করতে আসলি তাই না? কিন্তু তোরাই বন্দী হয়ে গেলে আমার রাজ্যে এসে। বলে লোকটা মাথা তুলে তাকালো। ও যে দেখ, দুইটা পুতুল, তাদের আত্মা এখানে বন্দী, তাদেরকে মুক্ত করতে পারবি না। তখনই চারিদিকে ঝড় তুফান শুরু হয় আর কালো কালো অনেকগুলো ছায়া এসে আলবার্টদের বন্দি করে ফেলে। লোকটা আবারও আগুনে মন্ত্র পড়ছিল আর আলবার্টদের কালো ছায়াগুলোকে আটকে রেখেছিল। আলবার্টরা নিরুপায়, তারাও বন্দি হয়ে গেছে। তখনই আলবার্ট বুদ্ধি করে একটা, থমাসকে ইশারা দেয় আর থমাস তা বুঝে নেয়। আলবার্ট আর থমাসের পায়ে বুট জুতা পরা ছিল। তারা আগুনের পাশেই ছিল, তারা বালির উপর ছিল। তখনই আলবার্ট আচমকা জুতা দিয়ে বালু আগুনের দিকে ছিটিয়ে দিতে, তা দেখে দেখি থমাসও। হুট করে আগুন নিভে যায় আর কবিরাজ অনেক রেগে যায়। একসময় কালো ছায়াগুলো তাদের ছেড়ে দেয়। আলবার্ট আর থমাস মাটিতে পড়ে যায়। আলবার্ট উঠে দাঁড়ায় আর থমাসও। তখনই কবিরাজ তাদের দিকে তেড়ে আসে। আলবার্টের গলা চেপে ধরে কবিরাজ। থমাস পিছন থেকে কবিরাজের গলা চেপে ধরে আর জোরে ধাক্কা দেয় আর কবিরাজ ছিটকে পড়ে। তখনই আলবার্ট আর থমাস মিলে কবিরাজের গলা চেপে ধরে আর থমাস জুতোর ক্লিপস থেকে গান বের করে কবিরাজের মাথায় ধরে। কবিরাজ এবার ভয় পেয়ে যায়। আমাকে ছেড়ে দে, আর কারো ক্ষতি করব না। তখনই আলবার্ট পুতুল দুটো হাতে নেয় আর কবিরাজ সহ জমিদার বাড়িতে আসে। প্রবেশ করার সাথে সাথে পুরো বাড়িতে ভয়ানক বাতাস বইতে শুরু করে। এক সময় পুরো অন্ধকার ছেয়ে যায়। তখনই মেয়েটা কবিরাজের গলা চেপে ধরে আর কবিরাজ ক্ষমা চাইতে থাকে। আলবার্ট পুতুলের গলায় একটা সুতা বাঁধা ছিল। সেটা ছুটিয়ে দিতেই পুরো বাড়িতে অনেকগুলো কালো ছায়া এসে প্রবেশ করে আর সবাই কবিরাজকে চেপে ধরে। বাচ্চাটা কবিরাজের গলায় নখ ঢুকিয়ে দেয়, চোখগুলো তুলে নেয় আর কালো ছায়াগুলো কবিরাজকে দেয়ালে ছুঁড়ে মারে আর কবিরাজের মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়। হঠাৎ করে পুরো বাড়িটা স্বাভাবিক হয়ে যায় আর কালো ছায়াগুলো মানুষের রূপ ধারণ করে। মেয়েটাও মানুষের রূপ ধারণ করে। মেয়েটা দেখতে অপরূপ ছিল, মনে হচ্ছিল রূপকথার রাজকন্যা। মেয়েটা আর বাচ্চাটা তাদের ধন্যবাদ দেয়। তখনই আলবার্ট তাদের জিজ্ঞেস করে, এখন থেকে তোমরা মুক্ত। আজ আমরাও তোমাদের মতো সাধারণ মানুষ থাকতাম। আমাদের আগুনে পুড়িয়ে মেরেছে চেয়ারম্যান, তারপর ছাইগুলো কুড়িয়ে নিয়ে যায়। এই কবিরাজ আর আমাদের আত্মাদের বন্দি করে। আর মেয়েটা কান্না করছিল। থমাস পিস সিটার কভারে চুমু দিতেই বাসার থমাসকে জড়িয়ে ধরলো আর থমাস কান্না করতে লাগলো। এই ছোট বাচ্চাটা কি দোষ করেছিল? কেন তাকে মারলো? আমাদের সমাজটা এমন কেন? মানুষের মারতে বিন্দু পরিমাণ কষ্ট পায় না কেন? তাদের একটুও মায়া লাগে না? বাচ্চাটা থমাসকে এখনো জড়িয়ে ধরে আছে। আলবার্টের সামনে মেয়েটা এসে দাঁড়ালো আর মেয়েটার চোখে পানি ছিল। মেয়েটা বলল, আমার নাম মারিয়া। আমি জানি না কে তোমরা, আমাদের মুক্তি দিতে এসেছো। তখন আলবার্ট হুট করেই মেয়েটাকে জড়িয়ে ধরলো আর বলল, আমরা তোমাদের মুক্ত করতে এসেছি। আমাদের যাওয়ার সময় হয়েছে। আলবার্টের চোখেও পানি, কেমন যেন লাগছে আর মেয়েটার মায়া পড়ে গেছে আলবার্ট। কিন্তু মেয়েটাকে যে পাওয়ার সাধ্যর বাহিরে। তখনই মেয়ে দুটো অদৃশ্য হয়ে যায় আর আলবার্ট মন খারাপ করে বসে থাকে। থমাস এসে আলবার্টকে নিয়ে যায় আর তারাও এক সময় জমিদার বাড়ি থেকে বের হয়ে আসে। আলবার্ট জমিদার বাড়ির দিকে তাকিয়ে এক ফোঁটা পানি ফেলে দুজন চলে আসে আর মুক্তি পায় নির্দোষ আত্মাগুলো যারা খারাপ মানুষদের মারত। আলবার্টরা যখন বের হয় ততক্ষণে পুলিশ এসে তাদের ধরে নেয় আর মৃত্যুদণ্ড ঘোষণা দেয়। আলবার্ট আর থমাসের ফাঁসির আদেশ দেওয়া হয়। আলবার্টরা মুচকি হেসে উঠল আর বলল, ওখানে গিয়ে তো দুজনকে পাবো। আর হাসতে হাসতে দুজন বিদায় নিল।